আচ্ছা, নদীকে তো আমরা শান্তই দেখি, তাই না? কিন্তু এর ভেতরে যে কি বিশাল এক শক্তি লুকিয়ে আছে সেটা ভাবলে অবাক হতে হয়। এ যেন এক শিল্পী। তবে এই শিল্পী একদিনে কাজ ছাড়ে না। লক্ষ লক্ষ বছর ধরে সে আমাদের এই পৃথিবীর পাথর খোদাই করে চলেছে। চলুন আজ আমরা সেই গল্পটাই শুনি, কিভাবে সাধারণ জলের স্রোত পৃথিবীকে একটা ভাস্কর্যের মতো গড়ে তোলে। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, আবার ভাবলে বেশ জটিলও বটে। কিভাবে সাধারণ বয়ে চলা জল শক্ত পাথর খোদাই করে ফেলে? আপাতদৃষ্টিতে সহজ এই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে অবাক করা প্রাকৃতিক দৃশ্য তৈরির আসল রহস্যটা। চলুন তো এ রহস্যের গভীরে ঢোকা। তো বিজ্ঞানীরা এই পুরো প্রক্রিয়াটার একটা দারুণ নাম দিয়েছেন। একে বলা হয় নদীজ ক্ষয় বা ইংরেজিতে ফ্লুভিও ইরোশন। মানে এটা খুব সোজা, নদী তার শক্তি দিয়ে ভূমিকে ক্ষয় করে আর তাকে নতুন নতুন আকার দেয়। বলতে পারেন নদীর স্রোতটাই হল সে শিল্পীর হাতের ছেনি। আচ্ছা, নদীর এই বিশাল কাজের প্রথম যে মাস্টারপিসটা আমাদের চোখে পড়ে সেটা কি বলুন তো? সেটা হলো উপত্যকা। একটা নদী যখন একদম তরতাজা, সবে তার যাত্রা শুরু করেছে, তখন তার সমস্ত শক্তি থাকে নিচের দিকে। আর ঠিক তখনই শুরু হয় গভীর উপত্যকা খোদাই করার সেই মহাকাব্য। এখন দেখুন, এই ক্ষয় কাজের ফলে কিন্তু দুই রকম উপত্যকা তৈরি হতে পারে। একদিকে আছে ভি আকৃতির উপত্যকা। এখানে কি হয়, নদী তো নিচের দিকে কাটছেই, সাথে সাথে এর দুই পাশের ঢালও কিন্তু বসে নেই। বৃষ্টি, বাতাস এই সব কিছুর কারণে পাশের অংশগুলো ক্ষয় হতে থাকে, ফলে একটা ভি এর মতো আকার নেয়। আবার অন্যদিকে আছে আই আকৃতির উপত্যকা, যেগুলোকে আমরা ক্যানিয়ন বলি। এখানে ব্যাপারটা একদম অন্যরকম। নদী এত দ্রুত, এত জোরে নিচের দিকে কাটে যে দুই পাশের দেয়াল আর ক্ষয় হওয়ার সময় পায় না, একদম খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক ইংরেজি আই অক্ষরের মতো। কিন্তু নদীর চলার পথটা কি সবসময় সমান হয়? একদমই না। মাঝে মাঝে তার সামনে চলে আসে শক্ত আর নরম পাথরের বাধা। আর ঠিক তখনই জন্ম হয় প্রকৃতির কিছু সবচেয়ে নাটকীয়, সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্যের। আর সেই নাটকীয় দৃশ্যের সেরা উদাহরণ নিঃসন্দেহে জলপ্রপাত। ভাবুন একবার, নদীর জলধারা একটা উঁচু খাড়া জায়গা থেকে সোজাসুজি ঝাঁপিয়ে পড়ছে নিচে। এ তো প্রকৃতির শক্তির এক জীবন্ত প্রদর্শনী। কিন্তু একটা জলপ্রপাত ঠিক কিভাবে তৈরি হয়? আচ্ছা চলুন ধাপগুলো এক এক করে দেখি। ধরুন, নদী প্রথমে একটা শক্ত পাথরের স্তরের ওপর দিয়ে বইছে, তার ঠিক নিচেই আছে একটা নরম পাথরের স্তর। এখন কি হবে? স্বাভাবিকভাবেই নরম পাথরটা অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, ফলে ওপরের শক্ত পাথরটা ঝুলে থাকবে। আর একটা সময় পর ঝুলে থাকা ওই শক্ত পাথরটা আর ভার সইতে না পেরে ধসে নিচে পড়ে যায়। এই প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকে। আর এর ফলে জলপ্রপাতটা ধীরে ধীরে পেছনের দিকে, মানে তার উৎসের দিকে সরে যেতে থাকে। দারুণ ব্যাপার, তাই না? তবে হ্যাঁ, সব জলপ্রপাত কিন্তু দেখতে একরকম নয়। যখন জল একটানে খাড়াভাবে নিচে পড়ে তখন আমরা তাকে বলি ওয়াটারফল বা জলপ্রপাত। আবার অনেক সময় দেখা যায় জলধারাটা পাথরের ওপর দিয়ে সিঁড়ির মতো ধাপে ধাপে নামছে, ওটাকে বলে ক্যাসকেড। আর যখন বিশাল, মানে বিপুল পরিমাণ জল নিয়ে বিরাট চওড়া একটা জলপ্রপাত তৈরি হয়, তখন তার নাম হয়ে যায় ক্যাটেরাক্ট। মানে স্কেল আর আকারের ওপর ব্যাপারটা নির্ভর করছে। তো আমরা বিশাল বিশাল উপত্যকা আর জলপ্রপাতের কথা তো শুনলাম, কিন্তু নদী কি শুধু বড় বড় জিনিসই বানায়? না, ছোট ছোট নিখুঁত কাজেও সে ওস্তাদ। নদীর একদম তলদেশেও কিন্তু তার শিল্পকর্ম চলতে থাকে। মনে হবে যেন কেউ অসংখ্য ছোট ছোট ড্রিল মেশিন দিয়ে কাজ করে চলেছে। এর একটা দুর্দান্ত উদাহরণ হল পটহোল, বাংলায় যাকে বলে মন্থকূপ। জিনিসটা কি? নদীর পাথরে তলদেশে দেখবেন মাঝে মাঝে মসৃণ গোল গোল গর্ত থাকে। এগুলোই হল পটহোল, যা তৈরি হয়েছে শুধু নুড়ি পাথরের ঘুরপাকের ঘষায়। এটা তৈরি হওয়ার প্রক্রিয়াটা কিন্তু বেশ মজার। দেখুন, নদীর স্রোতে তো জলের ঘূর্ণি বা এডি তৈরি হয়। এ ঘূর্ণিগুলো কি করে? নদীর তলার ছোটখাটো গর্তে বালি আর নুড়ি পাথরকে আটকে ফেলে। তারপর জলের অবিরাম ঘূর্ণিতে ওই আটকে পড়া পাথরগুলো বনমন করে ঘুরতে থাকে, ঠিক যেন একটা ড্রিল মেশিনের মাথা। আর এভাবেই বছরের বছর ধরে ঘষা খেতে খেতে শক্ত পাথর কেটে তৈরি হয় ওই মসৃণ গর্তগুলো। তাহলে এত সব কিছু থেকে আমরা কি বুঝলাম? একটা জিনিস কিন্তু পরিষ্কার, এই যে এত সুন্দর সুন্দর ভূমি রূপ আমরা দেখছি,
উপত্যকা, জলপ্রপাত এগুলো কিন্তু পাথরে তৈরি কোনো স্থির মূর্তি নয়, এগুলো আসলে একটা চলমান প্রক্রিয়ার জীবন্ত প্রমাণ। নদীর ভাস্কর্য গলার কাজ এখনও শেষ হয়নি, এটা চলছেই। এই পুরো ব্যাপারটাকে নিয়ে একটা খুব সুন্দর কথা আছে। নদী হলো ভাস্কর আর ভূমি হলো তার পাথর, আর এই ভাস্করের কাজ কখনো শেষ হয় না। ভাবুন কি দারুণ একটা লাইন, একটা মাত্র বাক্যে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আসলে এই উপত্যকা, এই জলপ্রপাত, এই পটল এগুলো সবই তো নদীজ ক্ষয়ের একটা লম্বা গল্পের এক একটা পাতা। আর সে গল্পের শেষ পাতাটা কিন্তু এখনও লেখা হয়নি, গল্পটা লেখা হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের চোখের সামনেই। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, এই নদীর মতো এমন আর কি কি ধীর কিন্তু না থামা শক্তি আছে যা আমাদের চারপাশের পৃথিবীকে রোজ একটু একটু করে বদলে দিচ্ছে?